ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা। এবার এই নির্বাচনটা বাংলাদেশের নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে আসলে মূলত দুটো ভোট তাদেরকে দিতে হবে। এক, তারা ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের এলাকার জনপ্রতিনিধি এবং দুই, গণভোটে তারা অংশগ্রহণ করবেন হ্যাঁ অথবা না ভোট দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আসলে আলোচনা করতে চাই গণভোটে আসলে হ্যাঁ না কিসের ভিত্তিতে আপনি আসলে এই ভোট দিবেন। আপনি যদি আ হ্যাঁ ভোট দেন, তার মানে হ্যাঁ ভোটের জন্য কয়েকটি প্যারামিটার তারা আ নির্ধারণ করেছে এবং এই যে সংস্কার ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্যের কমিশনের মাধ্যমে বেশ কিছু রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। এবং যেহেতু এখন কোনো ভ্যালিড সংসদ নেই, সেহেতু এই প্রস্তাবনাগুলো কিভাবে আসলে আইনগতভাবে বৈধতা পাবে, এইজন্য বাংলাদেশের সকল নাগরিকের কাছ থেকে একটি মতামত গ্রহণ করা হচ্ছে এবং সেই মতামতটাই হচ্ছে হ্যাঁ, না ভোটের মাধ্যমে। এখন আপনি হ্যাঁ ভোটে আ ভোট দিবেন নাকি না ভোটে আসলে ভোট দিবেন? কয়েকটি বিষয় আসলে আপনার ভিত্তিতে আপনাকে আসলে হ্যাঁ, না ভোটে সিদ্ধান্ত নিতে হবে। আমি খুবই সহজ করে বলার চেষ্টা করব। আপনি আসলে সিদ্ধান্ত কি নিবেন? হ্যাঁ, না ভোট হচ্ছে আ আগামী বাংলাদেশে সাংবিধানিকভাবে বেশ কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। যেমন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের বা একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবে না, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। তো এরকম বেশ কয়েকটি প্রস্তাবনা আছে। তো সেগুলো আমি একে, একে করে বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যদি চান যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হোক, সেক্ষেত্রে বাংলাদেশে যে কয়েকটি আইন আ বা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে যেমন আ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এছাড়াও আছে ইসি ইলেকশন কমিশন। এগুলো সরকারি দল এবং বেসরকারি দলের সমন্বয়ে তারা সিদ্ধান্ত নিবে যে কে ইসি হবে কিংবা কে পিএসসি চেয়ারম্যান হবে বা মেম্বার হবে। আগে যেটা হতো যে সরকারি দল তাদের ইচ্ছা মতন তাদের নিজেদের লোক মানে দলের বা তাদের মতের লোককে তারা এখানে গ্রহণ মানে বসাতো যেন পরবর্তীতে তাদের লোকজনকেই শুধুমাত্র তারা নিয়োগ দিতে পারে এবং গত ১৭ বছর সেটাই হয়ে আসছে। স্বাধীন বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার বিভাগকে পৃথককরণ করা এবং স্বাধীনকরণ করা হবে যদি আমরা হ্যাঁ ভোট দেই। শুধু এখানেই না। আ আপনারা জানেন যে বাংলাদেশে আ যে রাষ্ট্রপতি আছেন তিনি আসলে এক প্রকারের পুতুলের রাষ্ট্রপতি। তার আসলে কোনো কাজ নেই। তার কাজ তিনি শুধুমাত্র ফাঁসির আসামির প্রাণ ভিক্ষা দিবেন। এছাড়া আসলে তার কোনো কাজ নাই। তো এই প্রস্তাবনাতে আসছে, এই সংস্কার প্রস্তাবনাতে আসছে যে এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একটি পাওয়ারের একটি ব্যালেন্স করা হবে এবং চাইলেই রাষ্ট্রপতি কোনো খুনি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির আ রায় সেটা তিনি সাজা মওকুফ করতে পারবেন না। আর সবথেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাদেশে হয়ে থাকে ধরেন কোন একটি রাজনৈতিক দল সে সংখ্যাগরিষ্ঠতার ভিতরে মানে আ উম সংসদে সে সরকার গঠন করলে তখন দেখা যায় পুরো ব্যাপারটা তার নিয়ন্ত্রণে থাকে। এবার যেটা সংস্কারে যে প্রস্তাবটা করা হয়েছে বিরোধী মানে স্পিকার থাকবেন বিরোধী দল থেকে। হ্যাঁ, আপনার সরকারি দল সরকার গঠন করেছেন কিন্তু সংসদ চালাবে বিরোধী দল থেকে নির্বাচিত একজন ব্যক্তি। শুধু তাই না, সংসদে চাইলে আপনি কোন বিল পাস করতে পারবেন না। তো বিল পাস করতে হলে আপনি ১ম এ আপনার নিম্নকক্ষে বিল পাস হবে এবং সেটা চলে যাবে উচ্চ কক্ষে। এখন আমাদের দেশে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। যখন আপনি হ্যাঁ ভোট দিবেন তখন হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। নিম্ন কক্ষে থাকবে যে ৩৫০ আ সংসদীয় আসনের সদস্যরা এবং তারপরে প্রস্তাবনা অবশ্য আরো এসছে যে ৩০০ র পরে আরো ১০০ জন সংরক্ষিত আসন তৈরি করা হবে। সেখানে তার মানে প্রায় ৪০০ সংসদীয় আসন হবে এবং উচ্চ কক্ষ থাকবে যেখানে পার্সেন্টেজ এর ভিত্তিতে আ সেখানে হচ্ছে আবার প্রতিনিধি যাবে। ধরেন আমরা পুরো ৪০০ কে যদি আমরা চিন্তা করি যে ১০০ পার্সেন্টেজে তো 70% আসন যদি বিএনপি পায় তাহলে ৬০ জন প্রতিনিধি উচ্চ কক্ষে যাবে। জামাতের যদি ৩০% এবার সংসদীয় আসন যদি জিতে আসতে পারে তাহলে তার ৩০ জন যাবে। এনসিপি যদি ১০% হয় তাহলে তার ১০ জন যাবে। এইভাবে আ আনুপাতিক হারে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি যাবে। তো আপনি আপনার মন গড়া মতন আপনি দেশের সংখ্যাগরিষ্ঠতার সাথে আপনি আ সংসদ গঠন করেছেন এবং আপনি যা খুশি তাই আ কোনো বিল পাস করতে পারবেন না। এই বিলটাকে অবশ্যই উচ্চ কক্ষে যেতে হবে। উচ্চ কক্ষে যদি পাস হয় তাহলেই সেই বিল
পাস হবে, আদারওয়াইজ পাস হবে না। তারা যদি আবার এটাকে নাকচ করে দেয় তাহলে সেই বিল আবারও ফেরত আসবে নিম্নকক্ষে। তার মানে এখানে আপনি চাইলেই আসলে কোনো বিল পাস করতে পারবেন না। তো এইখানে ব্যালেন্স হবে আরকি, যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের থাকার জন্য সরকারি দল যেকোনো সিদ্ধান্ত চাইলেই নিতে পারবে না। সেক্ষেত্রে বিরোধী দলের মতামতের ভিত্তিতেই তাকে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও আরেকটি আ যে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য কোনো ভাষাকেও আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হয়তোবা চাইনিজ হতে পারে, অ্যারাবিক হতে পারে। এভাবে ভাষা তারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারে। আ এবং সেই সাথে আ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পাওয়ারের একটা ব্যালেন্স হবে, যেন রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই শুধু পুতুল হয়ে না থাকতে পারে, এবং মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেটকে গণ্য করা হবে, এবং ইন্টারনেট চাইলেই সরকার বন্ধ করতে পারবে না। তো এগুলো হচ্ছে মোদ্দা কথা আরকি। এইগুলো হচ্ছে মূল সংস্কারের বিষয়। এছাড়া আরো অনেক ছোটখাটো অনেক সংস্কার আছে, কিন্তু এগুলোকে প্রাধান্য দিয়ে মূলত গণভোট হচ্ছে। তো এবার আপনার সিদ্ধান্ত নিবেন যে আপনি যার আগামী সংসদ আসলে পাওয়ার অফ ব্যালেন্স থাকবে কিনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভিতরে পাওয়ারের ব্যালেন্স থাকবে কিনা, এবং চাইলেই ইসি, বিচার বিভাগ কিংবা আ বা পিএসসি আ চাইলেই যে সরকার তার মতন করে নিয়োগ দিতে পারবে না। এই বিষয়গুলো যদি আপনি চান যে না, এই জায়গাগুলোতে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা উচিত এবং নিজের মন গড়া মানুষ তারা আ নিয়োগ দিতে পারবে না। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি মনে করেন যে না, বাংলাদেশ যেমন ছিল বাংলাদেশ সেরকমই থাকবে, ৭২ এর সংবিধানই থাকবে, আ বা পূর্বের সময়ে যেভাবে সংবিধান ছিল সেগুলো সেভাবেই থাকবে, তাহলে আপনি না ভোট দিতে পারেন। তো এখন চয়েস আপনার, আপনি কোন ভোট দিবেন। তবে অবশ্যই ভেবে চিন্তে বাংলাদেশের ভালোর কথা চিন্তা করে সিদ্ধান্ত নিবেন। বিদেশি অনেক জাতের আমের নাম হয়তোবা আপনি শুনেছেন, এবং তার ভিতরে একটি অন্যতম আমের নাম হচ্ছে চিয়াংমাই, যেটি থাইল্যান্ডের চিয়াংমাই এলাকাতে এই গাছটি প্রথম দেখা যায়, এবং সেখানকার নাম অনুসারেই আসলে এই গাছটির নাম হচ্ছে চিয়াংমাই। দেশি জাতের আমের যে জাতগুলো আছে তার তুলনায় এই জাতের আমগুলো খুবই টেস্টি, খুবই রসালো এবং খেতে খুবই মজার। আমার পাশে যে গাছগুলো দেখছেন, এগুলোর অ্যাভারেজ হাইট হচ্ছে 4 ফিটের মতন, এবং এই গাছগুলো আপনি ছাদ বাগানের জন্য খুবই উপযোগী। আর আমার বাম পাশে যেই গাছগুলো দেখছেন, এগুলোর হাইট মোটামুটিভাবে 5 ফিটের উপরে, 5 ফিট থেকে 6 ফিট আছে। এই গাছগুলো আপনি কমার্শিয়াল বাগান বা আপনার যদি পতির জমি পড়ে থাকে সেখানে আপনি এই গাছগুলো লাগাতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিয়াংমাই জাতের আমের গাছ সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার আপনি কল করে অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ চলে যাবে আপনার হাতে।